স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায় সহায়তাকারী 16 পুলিশ, কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই সমস্ত ব্যাপারে ব্যবস্থাও নিয়েছেন, বাকিদের ব্যাপারে অনুসন্ধান চলছে। পরিবার নিরীহ দাবি করলেও পুলিশ বলছে মাদক মামলার আসামি ছিল গাজীপুরে নিহত কামাল। আমার ছেলে এই সমস্ত ব্যবসা জড়িত ছিল না, এটা শত্রুতা করে করাইছে। আমরা জানি না তখন যে মেরে ফেলাইছে, তারপরে বলতাছে 1 কোটি টাকা দিলে ছেড়ে দেব। এটা দুইজন আছে, একজন কামরুজ্জামান কামু আর কামাল খান কামু, দুইজনই মাদক ব্যবসায়ী। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগামী বাজেটে বেসরকারি খাতে পেনশন ব্যবস্থা নিয়ে থাকছে রূপরেখা, জানালেন অর্থমন্ত্রী। রোহিঙ্গাদের জন্য 450 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। অসুস্থতার কারণে আজও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াকে আনা হয়নি আদালতে। পরবর্তী তারিখ 28 জুন। চিকিৎসককে উপস্থিত করতে দুদকের আবেদন। সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে বাদ দিয়েই হচ্ছে চট্টগ্রামে বহুল আলোচিত মিতু হত্যা মামলার চার্জশিট। মূল আসামি পলাতক মুসা। চট্টগ্রামে চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ। এবং ঈদযাত্রায় 13 জুনের আগাম টিকিট পেতে কমলাপুর ও চট্টগ্রাম রেল স্টেশনে দীর্ঘ লাইন। কাল থেকে বিআরটিসি বাসের টিকিট বিক্রি শুরু। সারা দেশে চলমান মাদক বিরোধী অভিযানে র্যাব ও পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ীরা মারা যাওয়ার খবর নিয়ে যখন নানা বিতর্ক চলছে, ঠিক তখনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি তালিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার 16 পুলিশ সদস্যের নাম আসায় নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যদিও পুলিশ বলছে তালিকাটি পুরনো। ইতোমধ্যে তদন্ত করে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও দাবি তাদের। জুয়েলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, আখাউড়া এবং বিজয়নগর উপজেলায় ভারতের সাথে মোট 73 কিলোমিটার দীর্ঘ সীমান্ত পথ রয়েছে। সীমান্তের দুর্গম পাহাড়ি পথ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ম্যানেজ করে বাংলাদেশে প্রবেশ করছে হেরোইন, মদ, গাঁজা, ফেনসিডিল, মরণনেশা, ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক। এ অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি তালিকায় মাদকের সাথে জড়িত থাকার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী 3 থানার পুলিশ সদস্যদের নাম আসায় সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যদি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই মাদক পাচারের সাথে জড়িয়ে যায়, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি একটা আস্থাহীনতা সৃষ্টি হবে। আইনে আমলে তাদেরকে সুপর্দ করা হলে আইনের নিজস্ব গতিতে চলবে। এখানে কোনো রকম অনুকম্পা প্রকাশ করার কোনো সুযোগ নাই। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অন্যতম শীর্ষ কর্মকর্তার দাবি, তালিকাটি বেশ পুরনো। ইতিমধ্যে তদন্ত করে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই তালিকায় যাদের নাম এসেছিল তাদের অনেকেরই ব্যাপারে সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে, অনেকেরই পাওয়া যায় নাই। ইতিমধ্যে অনেকে বদলি হয়ে গিয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিবেদনও দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই সমস্ত ব্যাপারে ব্যবস্থাও নিয়েছেন, বাকিদের ব্যাপারে অনুসন্ধান চলছে। জেলা প্রশাসক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে নাম এসেছে সে বিষয়ে আমরা তদন্ত সাপেক্ষে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সকলে মিলে মাদকের আগ্রাসন রোধ করার জন্য, মাদককে একদম শূন্য পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। জেলা পুলিশ এবং সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ায় মোট 1746টি মাদক মামলা রয়েছে। এসব মামলায় অন্তত 1100 আসামি জেলা কারাগারে সাজা ভোগ করছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। গাজীপুরে মাদক বিরোধী অভিযানে নিহত কামাল খান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। স্বজনদের দাবি, হত্যা ও মাদক মামলার আসামির সঙ্গে নামের মিল থাকায় যাচাই ছাড়াই কামালকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে নিহত কামালের বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে।
গত 31শে মে গাজীপুরের কালীগঞ্জ থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। তাদের দাবি, মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ কামরুল ওরফে কামুকে গ্রেপ্তার করা হয়। এরপর থানায় নেওয়ার সময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় কামুর মৃত্যু হয়। সে টঙ্গীর এরশাদনগরের তমিজউদ্দিনের ছেলে বলে জানায় পুলিশ। সে সময় তার পরিচয় নিয়ে বিভ্রান্তি শুরু হয়। পরে জানা যায় নিহত কামাল খান কামুর বাড়ি কালীগঞ্জের রায়ের দেয়া এলাকায়। পরিবারের দাবি, মাদক ব্যবসায়ী না হয়েও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন কামাল। আমার স্বামীর রাজনীতির কারণে আমার হাজবেন্ড আমি হারিয়ে ফেলাইছি, এটা বিচার চাই। স্বজনদের অভিযোগ, কামাল খানকে গ্রেপ্তারের সময় তার বাড়িতে লুটপাট করা হয়। স্বর্ণ অলংকার, টাকা পয়সা, টিভি, ফ্যান, গাড়ি গুড়ি সব লয়ে গেছে, টাকা জমিনের সব দলিল পত্র সব লয়ে গেছে। এদিকে নিহত কামালের পরিচয় নিয়ে বিভ্রান্তি হলেও পুলিশের দাবি দুজনই মাদক ব্যবসায়ী। এটা দুইজন আছে, একজন কামরুজ্জামান কামু আর কামাল খান কামু, দুইজনই মাদক ব্যবসায়ী। একজন আছে মার্ডার মামলায়, আমরা তাকে গ্রেপ্তার করে যাচ্ছে, ভেতরে আছে, জেলখানার ভেতরে আছে। আর ইনি আরেকজন ছিলেন, ইনি আমাদের পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছে। এই জাহাজটা আপনি দেখেন, এই জাহাজে পরিষ্কার লেখা আছে, সেটি আমাদের বক্তব্য। পুলিশ বলছে, গুলিতে নিহত কামাল খান কামুর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা রয়েছে। আর কারাগারে থাকা বিএনপি নেতা কামরুল ইসলাম কামুর বিরুদ্ধে মাদক ও হত্যা মামলা রয়েছে। বর্তমানে সে কাশিমপুর কারাগারে রয়েছে। সময় সংবাদ, গাজীপুর। অবৈধ ইয়াবা চোরাচালানের মূল রুট কক্সবাজার। এখানকার নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একাধিক সদস্যের বিরুদ্ধে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ অবস্থা মাদক বিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা, যদিও এরই মধ্যে মূল হোতারা গা ঢাকা দিয়েছে বলে জানিয়েছেন তারা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। ইয়াবা, গোলাপি রঙের এ ট্যাবলেটের বিষে বিপর্যস্ত দেশের যুব সমাজ। ভয়ানক এ মাদকের উৎস সীমান্তের ওপারে মিয়ানমার। মিয়ানমার থেকে ইয়াবা আসার অন্যতম রুট কক্সবাজারের উখিয়া টেকনাফ। মূলত স্থানীয় কিছু মাদক ব্যবসায়ী ইয়াবা এনে তা ছড়িয়ে দেয় সারা দেশে। দ্রুত অর্থবিত্তের লোভে এ ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে এখানকার নানা স্তরের মানুষ। তাই মাদক নির্মূলে সাঁড়াশি অভিযানে কঠোর পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন কক্সবাজারের স্থানীয়রা। তবে তাদের দাবি, ইয়াবা চোরাচালানের মূল হোতাদের আইনের আওতায় নিয়ে আসার। পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব যদি তারা আগে থেকে সঠিকভাবে পালন করত, তাহলে কিন্তু আজকে সারা বাংলাদেশে ইয়াবা ছড়িয়ে পড়ছে না। মাদক ব্যবসায়ীদেরকে যেভাবে উৎখাত করার জন্য আজকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী উঠে পড়ে রেখেছে, সেটাকে আমি সাধুবাদ জানাই। গডফাদারদের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিরুদ্ধে যেসব সদস্য ইয়াবার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা উচিত। অভিযান শুরুর পর সীমান্তের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানোর কথা বলছেন সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি। আর ইয়াবা চোরাচালানের সাথে যারাই জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। শিক্ষিত সচেতন নাগরিক এরা যদি এগিয়ে আসে, এক সময় দেখা যাবে জঙ্গিবাদ যেরকম ভাবে নির্মূল হয়েছে, ইয়াবাটাও এই অঞ্চল থেকে নির্মূল হবে। ইয়াবার সাথে কিংবা অন্য মাদকের সাথে সরাসরি জড়িত কিংবা ইনডিরেক্ট জড়িত যদি প্রমাণিত হয়, সে যেই হোক, এই ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ইভেন সে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয়, তারপরও তার বিরুদ্ধে আমরা প্রচলিত আইনে ব্যবস্থা নেব। অভিযানে ইতিমধ্যে টেকনাফের পৌর কাউন্সিলর ইকরামুল হক ও সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিআই আক্তার কামাল সহ 5 জনের মৃত্যু হয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। এবারের বাজেটে জনগণের জন্য সুখবর হলো, কর হার বাড়ছে না। বেসরকারি খাতে চাকরিজীবীদের জন্য পেনশন ব্যবস্থা চালুর ব্যাপারে এ বাজেটের রূপরেখা থাকবে। সোমবার বিকেলে সচিবালয়ে 2018-19 অর্থ বছরের বাজেট পূর্ব সাক্ষাৎকারে একথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোহিঙ্গাদের জন্য 400 কোটি টাকা বরাদ্দ রাখার কথা উল্লেখ করে তুলে ধরেন আসছে বাজেটের সম্ভাব্য নানা দিক। বিস্তারিত সাজিদ রাজুর রিপোর্টে। সঞ্চয়পত্রের সুদের হার 7 জুন বেলা 12:30টায় জাতীয় সংসদে ক্ষমতাসীন সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট এবং ব্যক্তিগতভাবে 12তম বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনের আগে সচিবালয়ে সাংবাদিকদের বাজেট বিষয়ক নানা প্রশ্নের উত্তর নিয়ে হাজির অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, বহুল প্রতীক্ষিত বেসরকারি চাকরিজীবীদের পেনশন ব্যবস্থা চালুর ব্যাপারে আসছে অর্থ বছরের বাজেটে দেয়া হবে রূপরেখা। জনগণের জন্য খবর হিসেবে থাকছে কর হার না বাড়ানোর সিদ্ধান্ত। I shall speak on the pension fund this time, যে সারা দেশে না করে
একটা এরিয়া ডিমার্কেট করে সেখানে ইট ক্যান বি স্টার্টেড। খুশির তো ব্যাপারটা আছেই, নিউ ট্যাক্সেস আর ভেরি ফিউ আর ইনক্রিজিং দি রেট, সেগুলো খুব কম হয়েছে, এটা মস্ত বড় খুশির বার্তা। রোহিঙ্গাদের বোঝা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাদের জন্য রাখা হচ্ছে 400 কোটি টাকা বরাদ্দ। দেয়ার আর বার্ডেন এবং আমরা উইলিংলি অ্যাকসেপ্ট করেছি, আই শুড সে, এন্ড প্রাইম মিনিস্টার ডিডন্ট ওয়ান্ট টু সি রেফিউজিজ শুড বি সাফারিং। সো আমরা চাচ্ছি লোকজনের কাছে সাহায্য, নিজেরাও প্রভিশন রাখছি। 400 ক্রোড়ের মতো থাকবে। তামাক ও টেলিকম খাত ছাড়া দুই একটি ক্ষেত্রে কর্পোরেট কর হার পরিবর্তন হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আগের মতোই থাকছে করমুক্ত আয়সীমা। বহু স্তর বাদ দিয়ে ভ্যাট ব্যবস্থা হবে 5 স্তরের। আয় করে কোন লেভেল থেকে ট্যাক্স নেওয়া হবে সেইটা খুব বেশি চেঞ্জ, গতবার কোনো চেঞ্জ করি নাই, এবারও সেরকম কোনো চেঞ্জ করছি না। কর্পোরেট ট্যাক্সও তেমন কোনো চেঞ্জ নেই, সারচার্জ আগের মতোই রয়েছে, বাট একটু মোর রিফাইনমেন্ট সেখানে আনা হয়েছে। ব্যক্তিগতভাবে এটাই তার শেষ বাজেট উল্লেখ করলেও দলের প্রতি শতভাগ আনুগত্য আছে বলেও জানান রেকর্ড টানা 10 বার বাজেট উপস্থাপন করা প্রবীণ এই অর্থমন্ত্রী। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। 2041 সালের মধ্যে দেশকে উন্নত বিশ্বের কাতারে উন্নীত করাই চ্যালেঞ্জ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, বিরোধী দলের নেত্রী বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ, 14 দলের নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। ইফতারের আগে সবার সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। আমি এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে যাচ্ছি। আমি চাই যে তার জীবনের স্বপ্ন পূরণ হোক। আমার একমাত্র লক্ষ্য, যে লক্ষ্য জাতির পিতা ছিল, যে বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করবেন, সেই লক্ষ্যটা যেন বাস্তবায়ন করতে পারি। 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের দরবারে উন্নত সমৃদ্ধ দেশ। আমরা এখন স্যাটেলাইট যুগে প্রবেশ করেছি, আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করেছি, আমরা সমুদ্র সীমা সমস্যা সমাধান করে, এমনকি এখন আমরা আমাদের সাবমেরিন সাগরের নিচেও যেতে পারে। আমরা সাগরের তলদেশ থেকে সেই মহাকাশে বিচরণ করবার যোগ্যতা বাংলাদেশ অর্জন করেছে। বাংলাদেশের এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, আমরা আপনাদের কাছে সেই কামনা করি। বৈঠকে উত্থাপিত হলেও বাংলাদেশ ট্যারিফ কমিশন সংশোধন আইন 2018 এর খসড়ার অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবকে আহ্বায়ক করে 6 সদস্যের গঠিত কমিটি বিষয়টি যাচাই বাছাই করবেন বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে এশীয় উন্নয়ন ব্যাংকের বোর্ড অব গভর্নর্স মিটিংয়ে অর্থমন্ত্রীর অংশগ্রহণ, পররাষ্ট্রমন্ত্রীর জাপান সফর সম্পর্কে অবহিত করা হয়। এছাড়া জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনে খাদ্যমন্ত্রীর অংশগ্রহণের পাশাপাশি তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর রাশিয়া সফরের বিষয়ে বিস্তারিত উঠে আসে বৈঠকে। এ সময় রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশের সাইবার নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব। বাংলাদেশ ট্যারিফ কমিশন সংশোধন আইন 2018 খসড়া নীতিগত অনুমোদন, এই ইস্যুতে অনেক বিস্তারিত আলোচনার পর এটাকে আরেকটু পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটা কমিটি করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ওনাকে আহ্বায়ক করে 6 সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হয়। এর মধ্যে থাকবে অর্থ সচিব, বাণিজ্য সচিব, এনবিআর এর চেয়ারম্যান, শিল্প সচিব এবং ট্যারিফ কমিশনের চেয়ারম্যান। সন্ধ্যার সময় আরো থাকছে। অস্বাস্থ্যকর খাবার সহ নানা অনিয়মের অভিযোগে রাজধানীতে 9টি রেস্টুরেন্টকে 12 লাখ টাকা জরিমানা। অসৎ আচরণ ও অসহযোগিতার দায়ে 2 জনকে কারাদণ্ড। অসুস্থতার জন্য জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালতে আনা হয়নি। তার অনুপস্থিতিতে যুক্তিতর্ক উপস্থাপনের পরবর্তী দিন 28শে জুন ধার্য করা হয়েছে। ওই দিন পর্যন্ত তার জামিনের মেয়াদও বাড়ানো হয়।
সোমবার সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে শুরু হয় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার এদিনের কার্যক্রম। স্বাস্থ্যগত সমস্যার কারণে বেগম জিয়াকে উপস্থিত করা সম্ভব হয়নি বলে আদালতকে অবহিত করে কারা কর্তৃপক্ষ। এ নিয়ে প্রশ্ন তোলেন দুদকের আইনজীবী। দায়িত্বশীল চিকিৎসককে আদালতে ডেকে জিজ্ঞাসাবাদের আবেদন করেন তিনি। ডক্টর প্রত্যেক দিন লিখে দেয় ওনার জন্য আনফিট ফর টুডে, সবসময় সুস্থ থাকেন, আদালতে আসার দিন তিনি আনফিট ঘোষণা করে দেন। এটা বোঝার জন্য আমরা মাননীয় আদালতকে বলেছি যে ডক্টরের উচিত ডক্টরকে জিজ্ঞাসাবাদ করা, যেদিন তারিখ থাকে সেদিনই আনফিট ফর টুডে কেন তিনি লেখেন। এই বিষয়টা জানার জন্য আমরা মাননীয় আদালতে আবেদন করেছি। তবে বেগম জিয়ার অসুস্থতার বিষয়টি উল্লেখ করে কারা কর্তৃপক্ষের দেয়া স্বাস্থ্যগত তথ্যের পক্ষে কথা বলেন বেগম জিয়ার আইনজীবী। যেখানে একজন মেডিকেল এক্সপার্ট তার কাস্টডিতে লিখে দিয়েছেন অসুস্থতা জনিত কারণে আজকে তাকে আদালতে উপস্থাপন করার মতো ফিট মনে হচ্ছে না, আজকে সে অনুপযুক্ত আদালতে আসার, এটাই কিন্তু ওই মেডিকেল সার্টিফিকেট প্রমাণ করে। কিন্তু এটাকে উনি কন্ট্রোভার্ট করার চেষ্টা করেছে। আমরা বলেছি যে ডাক্তার সঠিক বলেছে যে তিনি অসুস্থ। পরে এ মামলায় বেগম জিয়ার জামিন বাড়ানোর আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আগামী 28শে জুন যুক্তিতর্ক উপস্থাপনের পরবর্তী দিন ধার্যের পাশাপাশি ওই দিন পর্যন্ত জামিন বর্ধিত করেন বিচারক ডক্টর আখতারুজ্জামান। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার মুক্তি আইনি প্রক্রিয়ায় অসম্ভব হলে বিএনপি শক্তিশালী ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের পন্থা বেছে নেবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় বিএনপির এই নেতা অভিযোগ করেন, সরকার বেগম জিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বী নয়, শত্রুর মতো আচরণ করছে। আইনি প্রক্রিয়ায় এই মুক্তির চেষ্টা সরকার অসম্ভব করে তুললে আমাদেরকে বাধ্য করা হবে অনেক শক্তিশালী ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন। বিএনপি আগামী দিনে প্রয়োজনে আরো অনেক বেশি শক্তিশালী আন্দোলনের ডাক দেবে আপনাদের কাছে। সরকার চায় তিনি পঙ্গু হয়ে যাক, তিনি দৃষ্টিহীন হয়ে পড়ুন। সরকার বেগম খালেদা জিয়াকে প্রতিদ্বন্দ্বী মনে করতে পারে, প্রতিপক্ষ মনে করতে পারে, কিন্তু যে আচরণ তার সঙ্গে করা হচ্ছে সে আচরণ শত্রুর আচরণ। পেট্রোল বোমা মেরে যারা মানুষ হত্যা করে তাদের মুখে মানবাধিকারের কথা মানায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে অবান্তর মন্তব্য না করতে বিএনপি নেতাদের প্রতি অনুরোধ জানান তিনি। যারা মানুষের গায়ে, জীবন্ত মানুষের গায়ে পেট্রোল ঢেলে দিয়ে জীবন্ত মানুষকে মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়ে হত্যা করে, তারা আবার মানবাধিকার নিয়ে কথা বলে। যখন পেট্রোল বোমা মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে তখন ফখরুল রিজভী সাহেবদের মুখে হাসি, আর যখন মাদক বিরোধী অভিযান শুরু হয়েছে তখন তাদের মুখটা কালো। সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে বাদ দিয়েই আজকালের মধ্যে নগর গোয়েন্দা পুলিশ বহুল আলোচিত মৃত্যু হত্যা মামলার চার্জশিট দিতে যাচ্ছে। এক্ষেত্রে বাবুল আক্তারকে মামলার বাদী ও গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে রাখা হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন তদন্ত কর্মকর্তা। আর পলাতক মুসাকে এই ঘটনার মূল আসামি হিসেবে দেখা হচ্ছে। এর বাইরে আসামির তালিকায় থাকছে অন্তত 6 জন। তবে বাবুল আক্তারকে বাদ দিয়ে চার্জশিট দেওয়া হলে তা মানা হবে না বলে জানিয়েছেন তার শ্বশুর। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। হত্যাকাণ্ডের 2 বছরের মাথায় এসে মাহমুদা আক্তার মৃত্যু হত্যা মামলার চার্জশিট দেওয়ার সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে এনেছে মামলার তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশ। আজকালের মধ্যে আদালতে চার্জশিট জমা দিয়ে চমক সৃষ্টি করতে চান তদন্ত কর্মকর্তা। তবে সবচেয়ে বড় চমক, আসামির তালিকায় থাকছে না মৃত্যুর স্বামী ও সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের নাম। তার ভূমিকা একজন কমপ্লেনেন্ট হিসাবে বা যে সমস্ত কথাবার্তা বিভিন্নভাবে বেরিয়ে আসছে সবগুলো বিষয় মাথায় রেখে এই বিষয়ে তদন্ত করা হচ্ছে। মামলার সন্দেহভাজন আসামির মধ্যে ওয়াসিম, আনোয়ার, শাহজাহান এবং এহতেশামুল হক ভোলা বর্তমানে কারাগারে রয়েছে। এছাড়া মূল আসামি মুসা শিকদার ও কালু পলাতক থাকলেও জামিনে রয়েছে আসামি সাইদুল আলম সাক্কু, আবু নসর গুন্নু এবং রবিন। আর কথিত বন্দুকযুদ্ধে মারা যায় আসামি নবী এবং রাশেদ। মুসা ছিল তৎকালীন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের সোর্স। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে মুসা, কালু, ওয়াসিম, আনোয়ার এবং নবী কিলিং মিশনে সরাসরি অংশ নিয়েছে। সাক্কু হত্যাকারীদের ব্যবহৃত মোটরসাইকেল দেয়, আর হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলভার সরবরাহকারী ছিল এহতেশামুল হক ভোলা। তদন্ত প্রতিবেদনটা দেবেন, সেটা কতটুকু নির্ভুল এবং কতটুকু মামলার
পরিপন্থী অথবা কতটুকু সম্পূরক সেটা দেখার বিষয়। এদিকে নিহত মিতুর বাবার দাবি বাবুল আক্তারই তার নিজস্ব লোক দিয়ে মিতুকে হত্যা করিয়েছে। আর মহানগর পিপি বলছেন কোন রকম সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে বাবুল আক্তারকে চার্জশিট থেকে বাদ দেওয়া ঠিক হবে না। বাবুল আক্তার যে বিভিন্ন এর সাথে অপরাধ করবে বা এই যে পরিকল্পনা করছে সেটারই প্রিভিয়াস এভিডেন্সে বললাম যে মিতু একাধিকবার আত্মহত্যার চেষ্টা করছে, যেগুলো তার ছেলেও সাক্ষী, বডিগার্ড সাক্ষী। বাবুল আক্তার যদি এই ঘটনার সাথে কোনো না কোনোভাবে যদি সম্পৃক্ত থাকেন, উনি যদি এই মামলায় সাক্ষী হয়, মামলা প্রমাণের জন্য সবাইকে তো কোনো সাক্ষী উনি দেবেন না। 2016 সালের 5 জুন ভোরে শিশু সন্তানকে স্কুলের গাড়িতে তুলে দিতে যাওয়ার সময় নগরের জিসির মোড়ে দুর্বৃত্তরা গুলি ও ছুরিকাঘাতে মিতুকে হত্যা করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে চাঁদাবাজির মামলায় নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ওসমান গনি এই আদেশ দেন। এর আগে মামলাটিতে হাইকোর্ট থেকে 4 সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন শেষ হওয়ার পর পুনরায় আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করেন রনি। বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, গত 31শে মার্চ নগরীর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহেদ খানকে মারধর ও অস্ত্রের মুখে 20 লাখ টাকা চাঁদা দাবি করেন নুরুল আজিম রনি। পরবর্তীতে মারধরের সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনায় গত 4 এপ্রিল চকবাজার থানায় রনির নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো 30 জনের বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির মামলা করেন কলেজের অধ্যক্ষ। বিজ্ঞ চিফ ম্যাজিস্ট্রেট মামলার গুরুত্ব অনুধাবন করে আজিম রনির জামিন বাতিল করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেয়। আইনের প্রতি শ্রদ্ধাশীল, সে কারণে আমরা আইনের আশ্রয় নিয়েছি। আমরা আইনিভাবে রনির জামিনে মুক্তি পাবো বলে আমাদের বিশ্বাস। ঈদ যাত্রার খবর। কমলাপুর রেল স্টেশন থেকে আজ দেয়া হলো 13 জুনের আগাম টিকিট। কাঙ্ক্ষিত টিকিটের প্রত্যাশায় সারা রাত না ঘুমিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করেন অনেকে। সকালে প্রত্যাশিত টিকিট পেয়ে খুশি যাত্রীরা, তবে প্রতিবারের মতো এবারও ছিল নানা অনিয়মের অভিযোগ। ঘুমহীন চোখ, চেহারায় ক্লান্তির ছাপ, তবুও বিরামহীন অপেক্ষা। 1-2 ঘন্টা নয়, একটানা 8 থেকে 10 ঘন্টা, কেউ আবার ঠাই দাঁড়িয়ে 20 ঘন্টা। রোববার বিকেল থেকে কমলাপুর স্টেশনে টিকিটের প্রত্যাশায় ভিড় করে মানুষ। সারা রাত আমরা এখানে ছিলাম, বসেছিলাম, অনেকভাবে সময় কাটাইছি, কেউ লুডো খেলছে। 16 ঘন্টার মতো হয়ে গেছে, এখন দাঁড়ায় আছি এখানে। সারা রাত এখানেই বসেছিলাম, তারাবির নামাজ পড়ে আবার দাঁড়ায় আছি, সেহরি খাইছি, আবার ফজর নামাজ পড়ে ঠিক একইভাবে দাঁড়ায় আছে, আর ঘুমাই নেই। সোমবার সকাল 8টায় খুলে যায় টিকিট কাউন্টার। দীর্ঘ অপেক্ষার পর হাতে যখন সেই সোনার হরিণ, তখন আনন্দ যেন বাঁধ ভাঙা। টিকিটটা পাওয়ার পরে মনে হচ্ছে আমি আমার বাবা মার সাথে ঈদ করতে পারবো, আর সেক্ষেত্রে আরো মনে হচ্ছে টিকিট পাওয়ার পরে ঈদ এখন থেকে শুরু হয়ে গেছে আমাদের জন্য। আমরা রাত 12টা থেকে অপেক্ষা করতেছি এখানে, 12টার পরে এই মাত্র আমি টিকিটটা হাতে পেলাম, এখন আমি অনেক খুশি। অনেক আনন্দ লাগতেছে ভাই, অনেক আনন্দ, যেতে পারি না পরের কথা, কিন্তু পাইছি এটা আনন্দিত আমরা। প্রতিদিনের মতো এদিনও ছিল নানা অভিযোগ। 2টা কাউন্টারে তো অনেক কষ্ট, অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়। যদি 3টা কাউন্টার থাকতো তাহলে মনে কষ্টটা একটু লাঘব হতো। এসিটা যদি পাইতাম আরো অনেক বেটার হইতো, কারণ এসির জন্যই রাত থেকে আসা। অত্যাধিক গরম রোজা আছে, খুব কষ্ট হইতেছে, টিকিটের গতি খুবই স্লো। রেলওয়ে বলছে সাধ্যের মধ্যে সর্বোচ্চ সেবা দিচ্ছেন তারা। এছাড়া আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আর কালোবাজারি প্রতিরোধে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। 4 দিনের মধ্যে টিকিটে কালোবাজারি যে শব্দটা, এটা কিন্তু এই কমলাপুর স্টেশনে আপনার আমাদের কাছে কেউ কোনো কমপ্লেনও করে নাই, এই পর্যন্ত কোনো অভিযোগ পাই নাই যে টিকিট পাইনি। আর এসি টিকিটের ব্যাপারেও আজকে আমরা 13 তারিখে একটা এসি ট্রেন চালাচ্ছি, ফুল এসি ট্রেন, যা 13, 14, 15 3 দিন চলবে খুলনা রুটে, ঢাকা রুটে। ঈদ স্পেশাল সার্ভিসের টিকিট সহ সোমবার দেয়া হয় প্রায় 27,500 টিকিট। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। ঈদ উল ফিতর উপলক্ষে আগামীকাল থেকে বিআরটিসির অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর মতিঝিলে বিআরটিসির ঈদ সেবা সার্ভিস নিয়ে এক মতবিনিময় সভায় কথা জানান তিনি। স্পেশাল সার্ভিসের আগাম টিকিট আগামী 5 জুন থেকে বিক্রি, তার মানে আগামীকাল থেকে
স্পেশাল সার্ভিস চলবে 13 জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত। ঢাকা শহরে যেখানে যেখানে খোঁড়াখুড়ি চলছে এই খোঁড়াখুড়ির কাজ এখন বন্ধ রাখতেই হবে। এটা আমি ডিটিসি এর চেয়ারম্যান হিসেবে আমার দায়িত্বের আওতায় সংশ্লিষ্ট সকলকে আমি অনুরোধ করছি। সন্ধ্যার সময় আরো থাকছে। ঈদ কেনাকাটা সারতে ঘর সাজানোর সামগ্রীর দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। রমজানের শেষ সপ্তাহে বিক্রি আরো বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নিয়োজিত 28 পর্যবেক্ষকের মন্তব্য প্রতিবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে। প্রতিবেদনে বেশিরভাগ পর্যবেক্ষকই ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে বলে মত দিয়েছেন, তবে কয়েকটি কেন্দ্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে শিথিলতারও তথ্য তুলে ধরেন কয়েকজন পর্যবেক্ষক। সোমবার কমিশনের নিয়োজিত এই 28 পর্যবেক্ষকের মন্তব্য প্রতিবেদন সমন্বয় করা হয়। এর মধ্যে বেশিরভাগ পর্যবেক্ষকই বলেছেন তার পর্যবেক্ষণকৃত কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, পড়েনি কোনো নেতিবাচক প্রভাব। তবে কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খলা এড়ানোর ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দায় এড়ানোরও তথ্য দিয়েছেন পর্যবেক্ষকরা। অস্বাস্থ্যকর উপায়ে খাবার তৈরি সহ নানা অনিয়মের অভিযোগে রাজধানীতে আলাদা অভিযানে 11টি প্রতিষ্ঠানকে প্রায় 12.5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে উত্তরায় 2টি রেস্টুরেন্ট, চকবাজার, ইফতার বাজারের 5টি দোকান এবং রামপুরায় 4টি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া 2 জনকে অসদাচরণ ও অসহযোগিতার দায়ে 3 মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রমজানে রকমারি ইফতারের পসরা আর লোভনীয় নানা খাবারের কারণে পুরান ঢাকার চকবাজারের পরিচিতি দেশ জুড়ে। সোমবার বিকেলে এখানেই অভিযানে নামে ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মুখরোচক নানা খাবার তৈরিতে পুরনো তেল ব্যবহারের প্রমাণ মিলে। পাওয়া যায় পচা খেজুর আর অস্বাস্থ্যকর উপায়ে ইফতার তৈরি সহ নানা অনিয়মের চিত্র। এসবের দায়ে 5 দোকানকে গুনতে হয় 1,02,000 টাকার জরিমানা। আর ভ্রাম্যমাণ আদালতকে অসহযোগিতার দায়ে হোটেল আমানিয়ার কর্মচারীকে দেওয়া হয় 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড। কাউকে 10,000 টাকা, কাউকে 20,000 টাকা, সর্বোচ্চ 50,000 টাকা। সর্বোচ্চ 50,000 টাকা। আমরা তাদের অপরাধ কমে গেছে, আমাদের জরিমানা মাত্রা কমে গেছে। আমানিয়া তারা আমাদেরকে তদন্ত সহযোগিতা করে নাই, আমাদের উপস্থিতি টের পেয়ে তারা মেরে পালাচ্ছিল, তাকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রাজধানীর উত্তরা এলাকায় দিনভর চলে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা, নতুন খাবারের সঙ্গে পুরনো খাবার মিশানোর অপরাধে নিউ খাজানা রেস্টুরেন্টকে করা হয় 1.5 লাখ টাকা জরিমানা। আর মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার দায়ে হাংরি ডাক রেস্টুরেন্টকে মাসুল গুনতে হয় 8 লাখ টাকা। অনাদায়ী মালিককে কারাগারে থাকতে হবে 5 মাস। পাশাপাশি রেস্টুরেন্টের ম্যানেজারকে অসদাচরণের দায়ে দেওয়া হয় 3 মাসের কারাদণ্ড। মশলা থেকে শুরু করে এসেন্স থেকে শুরু করে যত ধরনের ফ্লেভার রয়েছে সবগুলি হচ্ছে 2016 এবং 17তে মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এবং আমরা এমনও পেয়েছি এখানে যে টেস্টিং সল্ট ব্যবহার করা হচ্ছে এগুলো 2006 সালে মেয়াদ উত্তীর্ণ হয়েছে। পাঙ্গাস মাছকে কোরাল বলে বিক্রি করা হচ্ছে। এদিকে রামপুরায় বিভিন্ন অপরাধে 4 প্রতিষ্ঠানকে 1,90,000 টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঈদে ঘর সাজাতে ক্রেতাদের ভিড় এখন কৃত্রিম ফুল আর শো পিসের দোকানগুলোতে। দাম আর মানের সঙ্গে মিল রেখে কেউ কেউ কিনছেন বেডশিট আর ঘরের পর্দাও। ঘর সাজাতে বেডশিট, কভার আর পর্দাতে চাই নতুনত্ব। তাই তো রুচিসম্মত পণ্যটি খুঁজতে ক্রেতাদের ছোটাছুটি এক দোকান থেকে অন্য দোকানে। তবে এখনো বিক্রি নিয়ে সন্তুষ্ট নন বিক্রেতারা। 20 রোজার পর থেকে বিক্রি বাড়ার প্রত্যাশা তাদের। বিদেশ নির্ভরতা নয়, বরং ঘর সাজানোর দেশীয় সামগ্রী আরো নিখুঁত আর সাশ্রয়ী করতে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান ক্রেতাদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায় সহায়তাকারী 16 পুলিশ সদস্যের নাম। কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পুলিশের। আগামী বাজেটে বেসরকারি খাতে পেনশন ব্যবস্থা নিয়ে থাকছে রূপরেখা, জানালেন অর্থমন্ত্রী। রোহিঙ্গাদের জন্য 450 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব। অসুস্থতার কারণে আজও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়াকে আনা হয়নি আদালতে। পরবর্তী তারিখ 28 জুন। চিকিৎসককে উপস্থিত করতে দুদকের আবেদন।
সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে বাদ দিয়েই হচ্ছে চট্টগ্রামে বহুল আলোচিত মৃত্যু হত্যা মামলার চার্জশিট। মূল আসামি পলাতক মুসা। এবং চট্টগ্রামে চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনির জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।